নমস্কার বন্ধুরা, দেখুন আজকে ইতিহাসের স্পেশাল জিকে 111টি, ঠিক আছে। এর আগে আমি দু একটা পার্ট দিয়েছিলাম, তো সেখানে প্রায় 100টি জিকে দিয়েছিলাম, শুধুমাত্র ইতিহাস থেকে বাছাই করা প্রশ্ন নিয়ে, যেগুলো চাকরি পরীক্ষায় বারবার আসে এবং ভবিষ্যতেও আসবে এরকম প্রশ্ন। আপনি দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে। তাহলে বন্ধুরা, 1 নম্বর প্রশ্ন কী বলেছে দেখুন, যে 1 নম্বর বলতে আজকের 1 নম্বর, ঠিক আছে। এর আগে আমি প্রায় 100+ প্রশ্ন দিয়েছিলাম, ঠিক আছে। তো আজকে 109 থেকে স্টার্ট, ঠিক আছে। এভাবে আমি প্রায় ইতিহাসের 1000 মতো জিকে চ্যাপ্টার ওয়াইজ নিয়ে আসবো, ঠিক আছে। তো আজকে দেখুন প্রায় 100+ জিকে আছে, ঠিক আছে। তো যখন এটা হচ্ছে পার্ট 2, তাহলে 109 নম্বর কোশ্চেন কী আছে বন্ধুরা দেখুন। বলছে পঞ্চশীলের প্রবক্তা কে? তো পঞ্চশীলের প্রবক্তা হচ্ছে বুদ্ধদেব। বুদ্ধদেব বলতে গৌতম বুদ্ধ, ঠিক আছে। 110 নম্বর কোশ্চেন বলছে প্রথম বৌদ্ধ সঙ্গীতি কার আমলে কোথায় অনুষ্ঠিত হয়? তাহলে প্রথম বৌদ্ধ সঙ্গীতি সেটা হচ্ছে মগধরাজ অজাতশত্রু স্টার্ট করে, ঠিক আছে, রাজগৃহে। তো ঐতিহাসিকদের মতে এটা নিয়ে একটু মতভেদ আছে, সেটা হচ্ছে কি জলন্ধরে। অনেকে বলছেন এটা জলন্ধরে হয়েছে। অর্থাৎ প্রথম বৌদ্ধ সঙ্গীতি মনে রাখবেন সেটা হয়েছিল অজাতশত্রুর আমলে মগধের রাজগৃহে, আর হচ্ছে মতান্তরে জলন্ধরে। এরপরে 111 নম্বর কোশ্চেন চতুর্থ বা শেষ বৌদ্ধ সঙ্গীতি কার আমলে হয়েছিল? এটাও অনেকবার পরীক্ষা এসেছে। তাহলে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি হয় কুষাণ সম্রাট কনিষ্কের রাজত্বকালে, সেটা কোথায়? কাশ্মীরে, ঠিক আছে। এরপরে কি বন্ধুরা, 112 নম্বর কোশ্চেন বৌদ্ধ ধর্মশাস্ত্রকে কী বলা হয়? অ্যান্সার হচ্ছে ত্রিপিটক। আর এই ত্রিপিটক মনে রাখবেন বন্ধুরা, ত্রিপিটক কি পালি ভাষায় রচিত, ঠিক আছে। এটা অনেক সময় আসে যে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ কোন ভাষায় রচিত? অ্যান্সার পালি ভাষায় রচিত। বা ত্রিপিটক কোন ভাষায় রচিত? পালি ভাষায় রচিত। আর ত্রিপিটকের আমি একটা কথা বলছি বন্ধুরা, ত্রিপিটক মানে হচ্ছে 3টি পিটক। এবার 3টি পিটক মানে কি? ত্রিপিটকের 3টি ভাগ আছে বন্ধুরা, সেই ভাগগুলোকে একত্রে ত্রিপিটক বলা হয়। সে ভাগগুলো কী কী? সূত্র পিটক, বিনয় পিটক আর হচ্ছে অভিধর্ম পিটক। এটুকু আমি বলে দিলাম আপনাদের, ঠিক আছে। এরপরে দেখুন 113 নম্বর কোশ্চেন কী বলেছে? বুদ্ধদেবের ধর্মমতের প্রধান ভিত্তি কী ছিল? ঠিক আছে, অ্যান্সার কি? আর্য সত্য, ঠিক আছে। তাহলে আর্য সত্য ছিল কি বুদ্ধদেবের ধর্মমতের প্রধান ভিত্তি, ঠিক আছে। তাহলে বন্ধুরা এরপরের প্রশ্ন কী আছে দেখুন। এরপরের প্রশ্ন আছে 113 নম্বর, ঠিক আছে। তো 113 নম্বর প্রশ্ন কী বলেছে? বুদ্ধদেবের ধর্মমতের প্রধান ভিত্তি কী ছিল? আর্য সত্য, ঠিক আছে। 114 নম্বর কী আছে? মধ্যম নিকায় বা মিডল পথ বা গোল্ডেন মিন্স এর প্রবক্তাকে? অ্যান্সার হচ্ছে বুদ্ধদেব, অর্থাৎ গৌতম বুদ্ধ। মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট এটা। মধ্যমটা অনেকবার পরীক্ষা এসছে। এরপরে 115 নম্বর কোশ্চেন কী বলেছে? তীর্থঙ্কর কথাটির অর্থ কী? এটাও বন্ধুরা আসে পরীক্ষা। তীর্থঙ্কর কথার অর্থ হলো ধর্মগুরু, ঠিক আছে, ধর্মগুরু, মনে রাখবেন। এরপরে 116 নম্বর কোশ্চেন কী বলেছে? 23তম তীর্থঙ্করের নাম কি? বন্ধুরা এটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা এসছে। পার্শ্বনাথ হচ্ছে 23তম তীর্থঙ্করের নাম, ঠিক আছে। এরপরে বন্ধুরা 17 নম্বর কোশ্চেন কী বলেছে দেখুন। 17 নম্বর কোশ্চেন বলেছে 117 যে 24তম তীর্থঙ্করের নাম কি? তাহলে 23তম ছিল পার্শ্বনাথ, আর 24তম হচ্ছে বন্ধুরা মহাবীর গৌতম বুদ্ধ, ঠিক আছে, মনে রাখবেন। মহাবীর হচ্ছে 24তম তীর্থঙ্করের নাম। এরপরে কি 118 নম্বর কোশ্চেন প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? অ্যান্সার হচ্ছে কি ঋষভনাথ বা ঋষভদেব। আর এখানে কি আরেকটা নাম আছে বন্ধুরা, আদিনাথ। তাহলে ঋষভনাথ বা ঋষভদেব দেওয়া অপশন থাকতে পারে, আবার আদিনাথ অপশন থাকতে পারে, মনে রাখবেন আপনি, ঠিক আছে। এরপরে কি 119 নম্বর কোশ্চেন কে আর চতুর্জাম প্রচার করেন? চতুর্জাম প্রচার করেন পার্শ্বনাথ। তাহলে চতুর্জাম প্রচার করেন কে? পার্শ্বনাথ, মনে রাখবেন, ঠিক আছে। এরপরে কি বন্ধুরা 120 নম্বর কোশ্চেন মহাবীরের প্রকৃত নাম কি? তাহলে মহাবীরের প্রকৃত নাম কি বন্ধুরা? বর্ধমান, ঠিক আছে। এরপরে চলে আসুন কত নম্বর বন্ধুরা? 121 নম্বর কোশ্চেন, ঠিক আছে। তাহলে 121 নম্বর কোশ্চেন কী বলেছে? বলেছে যে আজীবক মতের প্রচারককে? আজীবক কি একটা ধর্মমত? তো এই ধর্মমতের প্রচারককে শঙ্খলিপুত্র গোশাল, অর্থাৎ আজীবক মতের প্রচারক হচ্ছে শঙ্খলিপুত্র গোশাল, মনে রাখবেন। এরপরে বন্ধুরা 122 নম্বর কোশ্চেন মহাবীরের 11 জন প্রধান শিষ্যকে কী বলা হতো? অ্যান্সার হচ্ছে গণধর, ঠিক আছে। মহাবীরের 11 জন প্রধান শিষ্যকে বলা হতো গণধর। 123 নম্বর কোশ্চেন মহাবীরের প্রধান শিষ্যের নাম কি? ইন্দ্রভূতি। মহাবীরের প্রধান শিষ্য ইন্দ্রভূতি, মনে রাখবেন। 124 নম্বর কোশ্চেন মহাবীরের প্রধান শিষ্যার নাম কি? চন্দনা। প্রধান শিষ্যা চন্দনা, মনে রাখবেন, ঠিক আছে। এরপরে বন্ধুরা 125 নম্বর কোশ্চেন কী বলেছে দেখুন, যে কোন ভাষায় জৈন শাস্ত্রাদি রচিত? তাহলে কোন ভাষায় জৈন শাস্ত্রাদি রচিত? অ্যান্সার হচ্ছে অপভ্রংশ, ঠিক আছে। অপভ্রংশ ভাষায় অপভ্রংশ ভাষায় হচ্ছে জৈন শাস্ত্র রচিত, মনে রাখবেন। এবার 126 নম্বর কোশ্চেন জৈন ধর্মের মূল কথা কী? তাহলে জৈন ধর্মের মূল কথা হচ্ছে জীবাত্মার মুক্তি লাভ, জীবাত্মার মুক্তি লাভ, মনে রাখবেন, জৈন ধর্মের প্রধান কথা বা মূল কথা, ঠিক আছে। এরপরের প্রশ্ন দেখুন বন্ধুরা, তাহলে 127 নম্বর কোশ্চেন
কী বলেছে 127 নম্বর কোশ্চেন বলেছে চারবাক দর্শন কোন জাতীয় দর্শন? চারবাক দর্শন জড়বাদী দর্শন, ঠিক আছে, চারবাক দর্শন জড়বাদী দর্শন, ঠিক আছে। এরপরে 128 নম্বর কোশ্চেন কী বলেছে বন্ধুরা? উদয়ন কে ছিলেন? বৎসরাজ উদয়ন, ঠিক আছে। এটা সংস্কৃত ভাষায় স্বপ্ন বা শোভাযাত্রা নামে একটা নাটক আছে, তো সেখানে উদয়ন রাজা, সেই নাটকে উদয়ন রাজার চরিত্র পাওয়া যায়, সেটা কি বৎসরাজ উদয়ন, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি 129 চন্দ্রপ্রদ্যোৎ কোন রাজ্যের রাজা ছিলেন? অবন্তিরাজ, ঠিক আছে। তাহলে কি প্রদ্যোৎ ছিলেন অবন্তিরাজ, মনে রাখবেন। এরপরে কি বন্ধুরা 130 নম্বর কোশ্চেন, বুদ্ধদেবের অস্থিখণ্ড কোথায় আবিষ্কৃত হয়েছে? উত্তরপ্রদেশের পিপরাওয়া, তাহলে উত্তরপ্রদেশের পিপরাওয়াতে আবিষ্কৃত হয় কি? বুদ্ধদেবের অস্থিখণ্ড। তাহলে পিপরাওয়ার কোথায়? একটা স্তূপের মধ্যে, ঠিক আছে, একটা স্তূপের মধ্যে বুদ্ধদেবের অস্থিখণ্ড কোথায় আবিষ্কৃত হয়েছে? উত্তরপ্রদেশের পিপরাওয়াতে আবিষ্কৃত একটি স্তূপের মধ্যে। আচ্ছা, 131 নম্বর কোশ্চেন, জনপদ কথাটি ঋগ্বেদে কতবার আছে? তাহলে জনপদ কথাটি ঋগ্বেদে বন্ধুরা একবারও নেই, এটা মনে রাখবেন। অনেক সময় এটাও পরীক্ষা আসে, কিছু করার নেই, এরকম প্রশ্ন আসছে, ঠিক আছে। এরপরের প্রশ্ন দেখুন বন্ধুরা, তাহলে 132 নম্বর কোশ্চেন, ঠিক আছে। 132 নম্বর কোশ্চেন কী বলেছে? কুরুক্ষেত্র যুদ্ধ কবে হয়? তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তার সাথে পঞ্চপাণ্ডব মিলে, তাই না, যে যুদ্ধ করায় কুরুর বংশের সাথে, তাই না, সেই যুদ্ধটা আনুমানিক 950 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল, ঠিক আছে। যে যুদ্ধের নায়ক ছিলেন কে? শ্রীকৃষ্ণ আর অর্জুন, ভীম অর্জুন নকুলেরা। আচ্ছা, যাই হোক, তাহলে সেই কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল 950 খ্রিস্টপূর্বাব্দে, বা এইভাবে মনে রাখবেন 950 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে। আচ্ছা, 133 নম্বর কোশ্চেন, বাজপেয় কি? রথের দৌড়, বাজপেয় হচ্ছে কি? রথের দৌড়, যাতে রাজার রথ সর্বাগ্রে জয়ী হয়। তাহলে বাজপেয়ী শব্দের মানে কি? যে একটা রথ নিয়ে দৌড় দিতে হয়, সেই দৌড়ে কি রাজার সর্বাগ্রে জয়ী হয়, সবার আগে জয়ী হতে হবে। আচ্ছা, 134 নম্বর কোশ্চেন, ঋগ্বেদে কোন মণ্ডলে শূদ্রদের উল্লেখ রয়েছে? অ্যান্সার কি? দশম মণ্ডলে। তাহলে দশম মণ্ডলে শূদ্রদের উল্লেখ রয়েছে, ঠিক আছে। এরপরে কি 35 নম্বর কোশ্চেন, 135, গাভিষ্ঠি কথাটির অর্থ কী? গো সম্পদ লাভ। গাভিষ্ঠি শব্দের অর্থ হচ্ছে গো সম্পদ লাভ। 134 নম্বর কোশ্চেন, গোত্র কথাটির অর্থ কী? তাহলে গোত্র কথাটির অর্থ হচ্ছে বন্ধুরা গোয়াল বা কি? গোশালা, কাউপেন। গোত্র কথাটির অর্থ হচ্ছে গোয়াল বা কাউপেন, মনে রাখবেন। এরপরে বন্ধুরা 137 নম্বর কোশ্চেন, 137 নম্বর কোশ্চেন কী বলেছে? 137 বলেছে এস দস্যু কে ছিলেন? এস দস্যু ছিলেন অনার্য দস্যু দলপতিদের দমনকারী একজন আর্য রাজা। তাহলে এস দস্যু একজন আর্য রাজা, তিনি কী করতেন? অনার্য দস্যু দলপতিদের দমন করতেন, তার জন্য কী বলা হয় কি? এস দস্যু। আচ্ছা, 138 নম্বর কোশ্চেন, মহাবীরের শিষ্য সংখ্যা কত ছিল? প্রায় কত হাজার? 14,000, মনে রাখবেন। তাহলে মহাবীরের শিষ্য সংখ্যা ছিল 14,000। আচ্ছা, 140 নম্বর কোশ্চেন, কাহাপন বা কার্যাপন কি? একটি এক জাতীয় তাম্র মুদ্রা, ঠিক আছে। তাহলে কাহাপন হচ্ছে কি? তাম্র মুদ্রা এক প্রকার। আচ্ছা, 140 নম্বর কোশ্চেন, নালন্দা বিশ্ববিদ্যালয়ে কটি গ্রামে রাজস্ব ভোগ করতো? অ্যান্সার হচ্ছে কি? 200টি, ঠিক আছে। তাহলে 200টি গ্রামে রাজস্ব ভোগ করতো কে? নালন্দা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। এরপরের প্রশ্ন কি বন্ধুরা? 141 নম্বর কোশ্চেন, বোধি বৃক্ষ কে ছেদন করেন? ঠিক আছে, তাহলে বোধি বৃক্ষ ছেদন করেন গৌড়রাজ শশাঙ্ক। এটা কার মতে বন্ধুরা? এটা হচ্ছে হিউয়েন-সাংয়ের মতে, ঠিক আছে। তাহলে হিউয়েন-সাংয়ের মতে কি? গৌড়রাজ শশাঙ্ক, ঠিক আছে, তিনি বোধি বৃক্ষটি ছেদন করেন। বোধি বৃক্ষ কি বন্ধুরা? ভগবান গৌতম বুদ্ধ এই গাছের নিচে বসে ধ্যান করেছিলেন, তার জন্য এই গাছটিকে বলা হতো কি? বোধি বৃক্ষ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বন্ধুরা? যে চুনরাস মিহিরকুল কোন ধর্মে বিশ্বাসী ছিলেন? তাহলে চুনরাস মিহিরকুল বিশ্বাসী ছিলেন শৈব ধর্মে, অর্থাৎ ভগবান শিবের ভক্ত ছিলেন তিনি। 143 নম্বর কোশ্চেন, কারা ভারতের সর্ববৃহৎ রাজ্যটি প্রতিষ্ঠা করেছিলেন? মগধের রাজন্য পর্ব, অর্থাৎ মগধ একটা রাজ্য, সেই রাজ্যের রাজারা কী করেছিলেন? সর্ববৃহৎ রাজ্যটি প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। তাহলে এর পরবর্তী প্রশ্ন দেখুন বন্ধুরা, তাহলে কি 144 নম্বর কোশ্চেন, ঠিক আছে। কী বলেছে? পাটলিপুত্রকে জল দুর্গ বলা হতো, ঠিক আছে। কেন বলা হতো? কারণ এটি গঙ্গা, সোন ও পুনপুর নদী দ্বারা পরিবেষ্টিত। তাহলে জলদুর্গ কাকে বলা হতো? পাটলিপুত্রকে। এটি 3টি নদী দ্বারা কি বেষ্টিত, পরিবেষ্টিত। সেটি কি? গঙ্গা, সোন আর হচ্ছে কি পুনপুন, মনে রাখবেন। তাহলে এটা এভাবে প্রশ্ন আসতে পারে যে পাটলিপুত্র নগরী কোন কোন 3টি নদী দ্বারা পরিবেষ্টিত? অ্যান্সার হচ্ছে গঙ্গা, সোন, পুনপুন, মনে রাখবেন, ঠিক আছে। এরপরে প্রশ্ন বন্ধুরা 145 নম্বর, ব্রজযান, অ্যাকচুয়ালি এটা ব্রজযান হবে, ঠিক আছে। তাহলে ব্রজযান বৌদ্ধ ধর্মের একটি কি? পরিবর্তিত রূপ, ঠিক আছে। তাহলে বৌদ্ধ ধর্মের একটি পরিবর্তিত রূপের নাম কি? ব্রজযান, ঠিক আছে। ব্রজযান, এটা মনে রাখবেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 146 নম্বর, নন্দরাজের একটি কটি রণহস্তি ছিল? তাহলে নন্দরাজের রণহস্তি ছিল 6000টি। তাহলে 6000টি রণহস্তি ছিল কি? নন্দরাজের। 147 নম্বর কোশ্চেন, কে প্রাচীন ভারতের শূদ্র বংশের প্রতিষ্ঠা করেন? মহাপদ্ম নন্দ।
তাহলে মহাপদ্মনন্দ কী করেছিলেন বন্ধুরা? শূদ্র রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন। এটাই কোশ্চেন, এটাই উত্তর। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি? পারস্যের কোন রাজা ভারতীয় সৈন্যদের গ্রিকদের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করেন? তাহলে পারস্যের কোন রাজা ভারতীয় সৈন্যদের গ্রিকদের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করেন? অ্যান্সার হচ্ছে জারজেক্স। তো এটা বন্ধুরা জারজেক্সের জায়গায় অনেক সময় এরকম বলে জারসেক্স। ঠিক আছে। জারসেক্স কী করেছিলেন? পারস্যের একজন রাজা ছিলেন জারসেক্স। তিনি কী করতেন? ভারতীয় সৈন্যদের যুদ্ধে ব্যবহার করতেন। কাদের বিরুদ্ধে? গ্রিকদের বিরুদ্ধে। এভাবে মনে রাখতে পারেন। ঠিক আছে। তারপরে প্রশ্ন কী বলেছে বন্ধুরা দেখুন, যে 149 নম্বর কি? ভারতে কারা খরষ্ঠী লিপি প্রচলন করেন? অনেকবার এটা পরীক্ষা আসছে বন্ধুরা, হরানীয়রা। তাহলে হরানীয় হচ্ছে একটা জাতি। তো এই জাতির লোকেরা কী করছে? খরষ্ঠী লিপি প্রচলন করেছে। ঠিক আছে। 150 নম্বর কোশ্চেন, অর্থাৎ 150 নম্বর কোশ্চেন কি? খরষ্ঠী লিপি কোন দিক থেকে কোন দিকে লেখা হতো? তাহলে আমরা জানি কোনো লিপি কি বাঁ দিক থেকে ডান দিকে লিখি আমরা, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে। তো এই লিপিটা কী করা হতো? ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বন্ধুরা 151 নম্বর কোশ্চেন, ব্রাহ্মী লিপি কি? তার ঠিক উল্টো বন্ধুরা, এটা হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে লেখা হতো ব্রাহ্মী লিপি। আচ্ছা, এরপরে কি? এরপরে হচ্ছে 52 নম্বর, অর্থাৎ 152 নম্বর কোশ্চেন। 152 নম্বর বলছে কি? আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন? বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ঠিক আছে। আলেকজান্ডার ভারত আক্রমণ করেন কি? 326 খ্রিস্টপূর্বাব্দে। আর এই ভারত আক্রমণ করে কোথায় যুদ্ধ হয়, কার সঙ্গে যুদ্ধ হয়, এটা অনেক সময় পরীক্ষায় এসছে, WBCS এসছে, অন্যান্য পরীক্ষাও আসছে। সেটা হচ্ছে আলেকজান্ডার ঝিলাম নদীর তীরে যুদ্ধ করেন পুরুর রাজা কার সাথে? পৃথ্বীরাজের সাথে, মনে রাখবেন। ঠিক আছে। পৃথ্বীরাজের সাথে যুদ্ধ করেন। যাই হোক, তাহলে আলেকজান্ডার পুরুর মধ্যে যুদ্ধ হয় ঝিলাম নদীর তীরে, এটা আমি লিখে দিয়েছি। আচ্ছা, 153 নম্বর কি? আলেকজান্ডার কত দিন ভারতবর্ষে অবস্থান করেন? 19 মাস, মনে রাখবেন। তাহলে আলেকজান্ডার কী করেছিলেন? আপনারা হয়তো পড়ে থাকবেন যে আলেকজান্ডার অনেক জায়গায় জয় করে সেটা আবার ভারতীয় রাজাদের ফিরিয়ে দিয়ে আবার নিজের দেশে ফিরে যান, এটা মনে রাখবেন। 154 নম্বর NBPW কি? নর্দার্ন ব্ল্যাক পুলিশ ওয়্যার। ঠিক আছে। নর্দার্ন ব্ল্যাক পুলিশ ওয়্যার, এটা হচ্ছে কি? ভুল বললাম, NBPW এর পুরো নাম। ঠিক আছে। আচ্ছা, 155 নম্বর কোশ্চেন কি? প্রাচীন ভারতে কয় প্রকার সংঘ ছিল? অ্যান্সার হচ্ছে 18 প্রকার। তাহলে প্রাচীন ভারতের সংঘ ছিল কত প্রকার? 18 প্রকার, মনে রাখবেন। 156 নম্বর কোশ্চেন কি বন্ধুরা? যে কোশলের বিখ্যাত মন্ত্রী কে ছিল? তাহলে কোশল একটা রাজ্য, তো সেই কোশল রাজ্যের বিখ্যাত মন্ত্রী কে ছিল বন্ধুরা? এটা হচ্ছে প্রশ্ন। অ্যান্সার কি? দীর্ঘচারায়ণ। তাহলে দীর্ঘচারায়ণ ইনি ছিলেন বিখ্যাত মন্ত্রী কোথায়? কোশল রাজ্যের। ঠিক আছে, কোশলের। আচ্ছা, নেক্সট কোশ্চেন 157 নম্বর কি? বলি সাধক কাকে বলা হতো? ঠিক আছে। বলি নামে কর আদায়কারী। তাহলে বলি নামে যে কর আদায় করতো যারা, তাদেরকে বলা হতো কি? বলি সাধক, মনে রাখবেন। অর্থাৎ এটা এভাবে অনেক সময় প্রশ্ন এসেছে বন্ধুরা যে বলি কি? তাহলে বলি হচ্ছে এক প্রকারের কর। আচ্ছা, 158 নম্বর কোশ্চেন কি? ভাণ্ডাগারিক এই কথাটির অর্থ কী? তাহলে ভাণ্ডাগারিক কথাটির অর্থ হচ্ছে কোষাধ্যক্ষ। অর্থাৎ ভাণ্ডার শব্দ থেকে ভাণ্ডাগারিক কথাটি এসছে। ভাণ্ডার মানে কি? কোষ, তাই না? তাহলে সেই কোষ যে ধারণ করে সেটাকে হচ্ছে কোষাধ্যক্ষ বলা হয়। তাহলে ভাণ্ডাগারিক কথাটির অর্থ কোষাধ্যক্ষ, মনে রাখবেন। 159 নম্বর কোশ্চেন, মগধের নতুন পিতৃহন্তা রাজার নাম কি? তাহলে পিতৃহন্তা রাজার নাম কি বন্ধুরা? অজাতশত্রু। আরেকজন আছে নাগদশক, তাই না? তো অজাতশত্রু কেন? কারণ অজাতশত্রু তার পিতা বিম্বিসারকে হত্যা করেছিলেন, হত্যা করে নিজের সিংহাসনে বসেছিলেন, তাই না? তার জন্য তাকে পিতৃহন্তা বলা হয়। ঠিক একই রকম নাগদশকও তার পিতাকে হত্যা করেছিলেন। আচ্ছা, 160 নম্বর কোশ্চেন কি? বিম্বিসারের চিকিৎসকের নাম কি? এটা বন্ধুরা প্রচুর পরীক্ষা আছে। যে বিম্বিসারের চিকিৎসকের নাম হচ্ছে জীবক। তাহলে মনে রাখবেন বিম্বিসারের চিকিৎসক তার নাম কি? জীবক। তাহলে নেক্সট কোশ্চেন বন্ধুরা দেখুন 160-এর পরে 161। তাহলে বন্ধুরা 161 নম্বর কোশ্চেন কী বলেছে? শিশুনাগের প্রধান কীর্তি কী? তাহলে শিশুনাগের প্রধান কীর্তি ছিল অবন্তী রাজ্য দখল করা। ঠিক আছে, অবন্তী রাজ্য দখল করাই ছিল শিশুনাগের প্রধান কীর্তি। আচ্ছা, 162 নম্বর কোশ্চেন কি? মহাপদ্মের অন্য নাম কি? তাহলে মহাপদ্মনন্দ তার অপর নাম ছিল কি? উগ্রসেন, মনে রাখবেন। ঠিক আছে, মহাপদ্মনন্দের উগ্রসেন নাম ছিল অপর নাম। 163 নম্বর কোশ্চেন। ঠিক আছে, গ্রিক লেখকগণ ধনানন্দকে কী বলতেন? ঠিক আছে, তাহলে গ্রিক লেখকগণ ধনানন্দকে বলতেন কি? আগ্রামেস বা জেন্ড্রামেস, মনে রাখবেন। তাহলে আগ্রামেস বা জেন্ড্রামেস, গ্রিক লেখকগণ কাকে বলতেন? এটা ধনানন্দকে। তাহলে ধনানন্দকে ছিল নন্দবংশের একজন বিখ্যাত রাজা ছিল, ঠিক আছে, বা সম্রাট ছিল, এভাবে বলা যায়। আচ্ছা, 164 নম্বর, ভারতের ত্রাতা কাকে বলা হয়? তাহলে ভারতের ত্রাতা বলা হয় কি? চন্দ্রগুপ্ত মৌর্যকে, মনে রাখবেন। চন্দ্রগুপ্ত মৌর্যকে বলা হয় ভারতের ত্রাতা। আচ্ছা, 165, গ্রিক লেখক চন্দ্রগুপ্ত মৌর্যকে কী বলা হতো? সান্ডা কোট্টাস, মনে রাখবেন। চন্দ্রগুপ্ত চান্ডা কোট্টাস, দন্তাস্বরকে আপনি চ উচ্চারণ করেন, তাহলে মনে থাকবে চান্ডা কোট্টাস।
তা কাকে বলা হতো? চন্দ্রগুপ্ত মৌর্যকে বলা হতো। কারা বলতেন এটা? গ্রিকরা। তাদের তাদের মুখে আমাদের বাংলা ভাষা বা হিন্দি ভাষা কোনোটাই সঠিকভাবে উচ্চারণ হতো না, তাদের চন্দ্রগুপ্তকে বলতেন কি? চান্ডাকট্টাস। মনে রাখবেন। আচ্ছা, 166 নম্বর, কার পরামর্শে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসন ত্যাগ করেন? অ্যান্সার হচ্ছে কি? তারই কি গুরু নাম কি? জৈন সাধু ভদ্রবাহু, তাই না? জৈন সাধু ভদ্রবাহু। তাহলে এই ভদ্রবাহুর আদেশে বা নির্দেশে কী করেছেন? চন্দ্রগুপ্ত তার সিংহাসন ত্যাগ করেছেন। ঠিক আছে, এরপরে প্রশ্ন বন্ধুরা কী বলছে? 167 নম্বর কোশ্চেন, মেগাস্থিনিসের মতে ভারতে কটি জাতি ছিল? তাহলে বন্ধুরা মেগাস্থিনিস কে ছিলেন? ইন্ডিকা নামে একটা বই আছে, সেই বইটি লেখা হচ্ছে মেগাস্থিনিস। এই মেগাস্থিনিস ইন্ডিকা বই কী করেছেন? একটা কথা বলেছেন যে ভারতে মোট 60টি জাতি ছিল। ঠিক আছে, তাহলে ইন্ডিকাতে কী আছে? ভারতবর্ষের ইতিহাস তিনি লিখে গেছেন মেগাস্থিনিস। ভারতবর্ষটা ঘুরে তিনি ছিলেন গ্রিক দূত মেগাস্থিনিস। ঠিক আছে, উনি ভারতবর্ষে ঘুরে থেকে ভারতের ইতিহাস জেনে তারপর ইন্ডিকা বইতে লিখে গেছেন। ঠিক আছে, তো পরীক্ষাটা অনেকবার এসেছে বন্ধুরা যে ইন্ডিকা বইটি কার লেখা? তাহলে ইন্ডিকা কার লেখা বন্ধুরা? মেগাস্থিনিসের লেখা, এটা মনে রাখবেন আপনি। আচ্ছা, 168 নম্বর কোশ্চেন কি? অশোকের কোন লেখে তার কলিঙ্গ জয়ের কথা আছে? তাহলে সম্রাট অশোক আপনি জানেন ইতিহাসের বিখ্যাত রাজা তিনি, তাই না? তাকে বলা হতো কি? চন্দ্রাশোক না, তাকে বলা হতো কি? প্রিয়দর্শী, তাই না? প্রিয়দর্শী এবং কি মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন সম্রাট অশোক। ঠিক আছে, সেই অশোক কী বলছে? যে অশোকের কোন লেখে তার কলিঙ্গ জয়ের কথা আছে? তাহলে কলিঙ্গ জয়ের কথা আছে 13তম শিলালিপিতে। ঠিক আছে, বা 13তম লেখে কলিঙ্গ জয়ের ইতিহাস আছে। তাহলে 169 নম্বর, সকল মানুষ আমার সন্তান উক্তিটি কার? অ্যান্সার হচ্ছে কি? সম্রাট অশোক, তাই না? সবে মনীষে পূজা মামা, এটা হচ্ছে সংস্কৃত ভাষায় উনি বলেছেন যে সবে মনীষে পূজা মামা, সকল মানুষ আমার সন্তান। এই কথাটি কে বলেছেন? সম্রাট অশোক বলেছেন। তো আমি যে কথাটা বললাম সবে মনীষে পূজা মামা, এটাও কিন্তু পরীক্ষায় আছে। এটা কে বলেছেন? সংস্কৃত দিয়েও আছে, তো এখানে বাংলায় এসছে। ঠিক আছে, মনে রাখবেন সম্রাট অশোকের কথা এটি, তাই না? আর আমরা কি জাতীয় পতাকা উত্তোলন করি একটা স্তম্ভের উপরে, সেই স্তম্ভটা কী স্তম্ভ বন্ধুরা? সেটা হচ্ছে অশোক স্তম্ভ। সেই পতাকায় যে একটা স্তম্ভ আছে, তাই না? 3টি সিংহের মুখ দিয়ে, আর তার নিচে দেখবেন একটা চক্র আছে, সেটাও কি? সম্রাট অশোকের চক্র। আচ্ছা, 70 নম্বর প্রশ্ন, অশোককে বৌদ্ধ ধর্মে কে দীক্ষিত করেন? তাহলে অশোককে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন উপগুপ্ত। এটা অনেকবার পরীক্ষা এসেছে বন্ধুরা। উপগুপ্ত তিনি কি একজন কী ছিলেন? বৌদ্ধ গুরু ছিলেন, আর এই বৌদ্ধ গুরুর কাছ থেকে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। ঠিক আছে, তাহলে অশোক মনে রাখবেন পৃথিবীর একমাত্র সম্রাট তিনি সবার আগে পশুর জন্য চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। ঠিক আছে, এটা হয়তো পরবর্তীতে আমরা প্রশ্নটা পেয়ে যাবো কোথাও। আচ্ছা, নেক্সট কোশ্চেন কী বন্ধুরা? 171 নম্বর কোশ্চেন। তো 171 নম্বর কী বলেছে? যে কোন গ্রিক দূত বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন? এটা বন্ধুরা বৈষ্ণব ধর্ম। ঠিক আছে, এখানে একটু লেখা গন্ডগোল আছে। তাহলে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন কি? হেলিওডোরাস নামে একজন গ্রিক দূত। তাহলে হেলিওডোরাস একজন গ্রিক, ঠিক আছে। তো এই গ্রিক দূত কী করেছিলেন? বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন। 172 নম্বর কোশ্চেন কি? ভারতে কে সর্বপ্রথম পশু চিকিৎসার ব্যবস্থা করেন? একটু আগে আমি বলছিলাম, সেটা হচ্ছে কি? সম্রাট অশোক। তারপরে কি বন্ধুরা 173 নম্বর কোশ্চেন কী বলছে? কলিঙ্গ চক্রবর্তী উপাধি গ্রহণ করেন কে? কলিঙ্গরাজ খারবেল। তাহলে কলিঙ্গরাজ খারবেল কী করেন? কলিঙ্গ চক্রবর্তী উপাধি গ্রহণ করেন, মনে রাখবেন কি? কলিঙ্গরাজ খারবেল। ঠিক আছে, আচ্ছা। এরপরে বন্ধুরা 174 নম্বর কোশ্চেন, সাতবাহনদের শ্রেষ্ঠ রাজার নাম কি? অ্যান্সার গৌতমীপুত্র সাতকর্ণী। এটা বন্ধুরা প্রচুর পরীক্ষা আছে। গৌতমীপুত্র সাতকর্ণী তিনি কি? সাতবাহনদের শ্রেষ্ঠ রাজা, মনে রাখবেন। আচ্ছা, এরপরে কি? অন্ধবৃত্ত বলা হতো কাদের? তাহলে অন্ধবৃত্ত বলা হতো সাতবাহনদের। কারণ কি? অনেক ঐতিহাসিক বলেন যে সাতবাহনরা কি অন্ধের মতো মানুষকে বিশ্বাস করতো, যার জন্য এদেরকে অন্ধবৃত্ত বলা হয়। আচ্ছা, শকাব্দ কবে রচিত হয় বন্ধুরা? 78 খ্রিস্টাব্দে। তাহলে এটা প্রচুরবার পরীক্ষা এসেছে শকাব্দ কথাটা, আপনি বিশাল ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো যেগুলো আমি বলছি যে খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু বন্ধুরা মুখস্থ করতেই হবে, তাছাড়া কিন্তু আপনি সব প্রশ্নের উত্তর করতে পারবেন না। ঠিক আছে, মনে রাখবেন শকাব্দ শুরু হয় 78 খ্রিস্টাব্দে, আর এটা কে শুরু করেন? সম্রাট কনিষ্ক, মনে রাখবেন। কনিষ্ক শকাব্দ প্রবর্তন করেন 78 খ্রিস্টাব্দে। সেদিন থেকে একটা কি ক্যালেন্ডার তৈরি হয়, সেই ক্যালেন্ডারে কি 1 শকাব্দ 2 শকাব্দ করে গণনা শুরু হয়। তাহলে সেটা খ্রিস্টাব্দ হিসেবে ছিল কি 78 খ্রিস্টাব্দ। আর আরেকটা জিনিস মনে রাখবেন বন্ধুরা, আমরা যেহেতু পশ্চিমবঙ্গের বাসী, তাহলে বাংলা ক্যালেন্ডার যে আমরা ব্যবহার করি, এই বাংলা ক্যালেন্ডার কিন্তু শকাব্দের এর সাথে মিল আছে। ঠিক আছে, একটা শক ক্যালেন্ডার ছিল, সেই শক ক্যালেন্ডার থেকে কিন্তু বাংলা ক্যালেন্ডারের একদম অনুকরণ করা হয়েছে, মনে রাখবেন। এটাও কিন্তু পরীক্ষা অনেক সময় এসে যায়। তো ছোটো মোটো পরীক্ষাগুলো আসে না, বেশিরভাগ ক্ষেত্রেই হায়ার লেভেলের পরীক্ষাগুলো এই কঠিন প্রশ্নগুলো আসে। ঠিক আছে, তো আপনি যদি WBCS দেন সেটা মেন্সে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, প্রিলিমিনারিতেও খুব কম আসে। আচ্ছা, এরপরে প্রশ্ন কী বন্ধুরা? 177 নম্বর কোশ্চেন, কবিরাজ। এটাও পরীক্ষায় আসে বন্ধুরা। কবিরাজ হচ্ছে সমুদ্রগুপ্তের উপাধি, তাই না? সমুদ্রগুপ্তের উপাধি হচ্ছে কবিরাজ, মনে রাখবেন। 178 নম্বর কোশ্চেন, গৌড়তন্ত্র কথাটির অর্থ কী? আনসার হচ্ছে নৈরাজ্য বা বিশৃঙ্খলা। তাহলে নৈরাজ্য বা বিশৃঙ্খলা হচ্ছে কি গৌড়তন্ত্র কথাটির অর্থ। আর একটা কথা আমি বলছি বন্ধুরা, শশাঙ্ক কে ছিলেন? শশাঙ্ক ছিলেন গৌড়রাজ শশাঙ্ক, মনে রাখবেন। ঠিক আছে, গৌড়াধিপতি নরেন্দ্রাদিত্য, এটা ছিল শশাঙ্কের কি উপাধি।
তাহলে যাই হোক, এরপরে কি 179 নম্বর কোশ্চেন, ভারতের নেপোলিয়ন কাকে বলা হতো? ভারতের নেপোলিয়ন বলা হতো কি সমুদ্রগুপ্তকে। তাহলে সমুদ্রগুপ্তকে বলা হতো কি ভারতের নেপোলিয়ন। এটা পরীক্ষা আসে বন্ধুরা, প্রচুর আসে। তারপরে 180 নম্বর কোশ্চেন, এটাও ইম্পর্টেন্ট, কাকে উত্তরপথনাথ বলা হয়? তাহলে উত্তরপথনাথ বলা হয় সম্রাট হর্ষবর্ধনকে। ঠিক আছে, তাহলে হর্ষবর্ধনকে বলা হয় কি উত্তরপথনাথ, মনে রাখবেন। এই উত্তর দিয়ে আরও অনেক কোশ্চেন আছে বন্ধুরা। আর সমুদ্রগুপ্তকে বলা হয় সকল উত্তরপথনাথ, আর যদি বলে শুধু উত্তরপথনাথ সেটা হচ্ছে হর্ষবর্ধন, মনে রাখবেন। তাহলে বন্ধুরা এরপরে প্রশ্ন দেখবেন কত, 181 নম্বর। ঠিক আছে, তাহলে 181 নম্বর কোশ্চেন কী বলেছে বন্ধুরা দেখুন, আইহোল প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে? তাহলে এটা বিশাল ইম্পর্টেন্ট বন্ধুরা। আইহোল প্রশস্তিতে গৌতমীপুত্র কোন বললাম চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর উল্লেখ আছে। ঠিক আছে, বর্ণনা আছে আইহোল প্রশস্তি। ঠিক আছে, এরপরে প্রশ্ন, আইহোল প্রশস্তি কার লেখা? এটা হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণীর লেখা, মনে রাখবেন। 182 নম্বর, কাকে উত্তরাপদস্বামী বলা হয়? তাহলে উত্তরাপদস্বামী বলা হয় কি ধর্মপালকে। তাহলে একটু আগে আমি বললাম উত্তর দিয়ে অনেকগুলো প্রশ্ন আছে, উত্তরাপাল, উত্তরস্বামী, সকল উত্তরপথনাথ। ঠিক আছে, তাহলে এটা কি উত্তরাপদস্বামী বলা হয় কি ধর্মপালকে, মনে রাখবেন। 183 নম্বর কোশ্চেন, আদি বরাহ উপাধি কে গ্রহণ করেন? গুর্জর প্রতিহার রাজ ঘোষ। তাহলে গুর্জর একটা রাজ্য, সেই রাজ্যের কি প্রতিহার রাজ ঘোষ, গুর্জর প্রতিহার রাজ রাজ্যের কি ঘোষ। এই ভোজ রাজা কি আদি বরাহ এই উপাধি গ্রহণ করেন। 184 নম্বর কোশ্চেন, কিরাতার্য নিয়ম কে রচনা করেন? অ্যান্সার হচ্ছে ভারবি। তাহলে ভারবি হচ্ছে একজন মহাকবি, তাই না? তিনি সংস্কৃত ভাষায় কিরাতার্য নিয়ম রচনা করেন। ঠিক আছে, তো এই কিরাতার্য নিয়ম কথার অর্থ হচ্ছে বন্ধুরা, এটা অনেক সময় আসে পরীক্ষায়। কিরাত মানে হচ্ছে কি হাত। ঠিক আছে, আর সেটাকে যদি আমি সন্ধি বিচ্ছেদ করি তাহলে কিরাত যোগ আর্জনীয় মানে অর্জুন, অর্থাৎ হাতের ভিতরে অর্জুন, এরকম একটা মানে দাঁড়ায়। তাহলে এটা কি এটা ভারবির রচিত, মনে রাখবেন। এরপরে বন্ধুরা বিশাল ইম্পর্টেন্ট 185 নম্বর কোশ্চেন, অ্যান্সার প্রশ্নটা কি যে অর্থশাস্ত্র কার লেখা? ঠিক আছে, তাহলে অর্থশাস্ত্র বন্ধুরা কৌটিল্যের লেখা। তাহলে আরেকটা কথা বলি বন্ধুরা, এই কৌটিল্যই কিন্তু আরও কয়েকটি নামে পরিচিত। ঠিক আছে, সেটা কী কী নামে পরিচিত আমি বলছি। দেখুন, কৌটিল্য হচ্ছে চাণক্য নামে পরিচিত, অর্থাৎ চাণক্য আর কৌটিল্য একই লোক। আরও একটা নাম আছে কৌটিল্যের, সেটা কি কৌটিল্যের আর একটা নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। ঠিক আছে, বিষ্ণুগুপ্ত, মনে রাখবেন। তাহলে কৌটিল্যের তিনটা নাম হলো চাণক্য বা বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য, একই নাম মুদ্রা। তাহলে এই অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্যের লেখা, মনে রাখবেন। আচ্ছা, এরপর কি রাজতরঙ্গিনী কার লেখা? কলহনের লেখা রাজতরঙ্গিনী, প্রচুর আসে এটা পরীক্ষায়। কৌটিল্যের আসল নাম কি? দেখুন বন্ধুরা কী বলেছে, কৌটিল্যের আসল নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। ঠিক আছে, তাহলে বিষ্ণুগুপ্তের আরও নাম আছে দুটো, কি কৌটিল্য আছে আর একটা কি চাণক্য আছে, মনে রাখবেন। আচ্ছা, 188 নম্বর কোশ্চেন কী বলেছে বন্ধুরা? 188 বলছে তরাইনের প্রথম যুদ্ধ হয় 1191 খ্রিস্টাব্দে, আর দ্বিতীয় যুদ্ধ হয় 1192 খ্রিস্টাব্দে। এই দুটো বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা। তো যে কোনো একটা আসতে পারে, দুটোই হয়তো আসবে না একসাথে। ঠিক আছে, তাহলে 1191 আর 1192, মনে রাখবেন তরাইনের যুদ্ধ। তাই এই তরাইনের যুদ্ধ কার সাথে কার হয় বন্ধুরা? পৃথ্বীরাজ চৌহান আর হচ্ছে কি মোহাম্মদ ঘুরির মধ্যে হয়। তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরি হেরে যায়, আর দ্বিতীয় যুদ্ধে কিন্তু মোহাম্মদ ঘুরি জিতে যায়। জিতে কি ভারতবর্ষে মুসলমান শাসনের শুরু হয়, এটা মনে রাখবেন। ভারতবর্ষে মুসলিম শাসনের শুরু হয় তরাইনের দ্বিতীয় যুদ্ধ থেকে, তাই না? তরাইনের দ্বিতীয় যুদ্ধে হিন্দু রাজা পৃথ্বীরাজ চৌহান তাকে পরাজয় করে মোহাম্মদ ঘুরি ভারতবর্ষে গিয়ে ইসলাম বা মুসলিমদের মানে শাসন শুরু হয় সেদিন থেকে, মনে রাখবেন। এরপরে কি দ্বিতীয় সিকান্দার উপাধি কে গ্রহণ করেন? দ্বিতীয় সিকান্দার উপাধি গ্রহণ করেন আলাউদ্দিন খিলজি। মনে রাখবেন আলাউদ্দিন খিলজি খুব বিখ্যাত একজন রাজা, খুব ভালো একজন রাজা ছিলেন। ঠিক আছে, খলজি বংশের রাজা। তিনি কী করেন? দ্বিতীয় সিকান্দার উপাধি গ্রহণ করেন। ঠিক আছে, এরপরের প্রশ্ন বন্ধুরা 191 নম্বর কোশ্চেন, মধ্যযুগে ভারতে কোন সুলতান রেশনিং ব্যবস্থা চালু করেন? তাহলে কি রেশনিং ব্যবস্থা, এই আমরা রেশন থেকে চাল, আটা, গম, তাই না, তেল অনেক কিছু পেয়ে থাকি। তো এই যে ব্যবস্থাটা সরকারের মাধ্যমে দেওয়া হয়, সেটা কে প্রথম শুরু করেছিলেন? সেই আলাউদ্দিন খিলজি। ঠিক আছে, এনার নাম খুব পাবেন বন্ধুরা ইতিহাসে, আলাউদ্দিন খিলজি খুব বিখ্যাত সম্রাট ছিলেন। তাহলে মনে রাখবেন আলাউদ্দিন খিলজি রেশনিং ব্যবস্থা চালু করেন। 192 নম্বর কী বলছে? সফরনামা কার রচনা? ইবন বতুতার লেখা হচ্ছে সফরনামা। কোন সুলতান প্রথম জিজিয়া কর বসান? ফিরোজ শাহ তুগলক, কার তুলে দেন হচ্ছে কি সম্রাট আকবর তুলে দেবেন। ঠিক আছে, তাহলে কোন সুলতান প্রথম জিজিয়া কর বসান? ফিরোজ শাহ তুগলক। তৈমুর কত সালে ভারতবর্ষ আক্রমণ করেন? অনেকবার পরীক্ষা এটা আসে বন্ধুরা। ঠিক আছে, যে তৈমুর তিনি ভারত আক্রমণ করেন হচ্ছে কি 1398 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আচ্ছা, এরপরের প্রশ্ন, কে আগ্রা শহরটির পত্তন করেন? WBCS প্রচুর আসে এটা, সিকান্দার লোদি, মানে সিকন্দর আসে, যাই হোক সিকন্দর লোদি। ইনি কী করেন? যমুনা নদীর তীরে যে আগ্রা শহরটি আছে সেটির কি পত্তন করেন। পত্তন মানে কি বন্ধুরা? প্রতিষ্ঠা করা। ঠিক আছে, আচ্ছা, এরপরের প্রশ্ন বন্ধুরা 196 নম্বর কোশ্চেন। তাহলে 196 কী বলছে? তবকত ই নাসিরি বা তাবাক ই নাসিরি, এটা দুভাবে বলা যায়, তাবাক ই নাসিরি বা তবকত ই নাসিরি। এটা হচ্ছে মিনহাজ উদ্দিনের লেখা, মিনহাজ উদ্দিন সিরাজ পুরো নাম। ঠিক আছে, সেই মিনহাজ উদ্দিন এর লেখা হচ্ছে তবকত ই নাসিরি। তারিক ই ফিরোজ শাহী, এটা কার লেখা? জিয়াসউদ্দিন বারুনি। ঠিক আছে, আমি এখানে পুরো নাম বললাম কিন্তু এখানে শুধু বারুনি লেখা আছে। তারিক ই ফিরোজ শাহী কার রচনা? বারুনির লেখা, এখানে আছে বারুনি।
একজন কবি তালা। দিল্লির শেষ সুলতান কে বন্ধুরা? ইব্রাহিম লোদি। মনে রাখবেন এই ইব্রাহিম লোদিকেই কে পরাজিত করেন? সম্রাট বাবর বা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে কী করেন? ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, তো যে বাবরের লেখা একটা বই আছে বন্ধুরা, সেটা কি? বাবর নামা। বাবর নিজেই তার জীবনী লিখেছেন বাবর নামাতে। এটা অনেক সময় পরীক্ষা আসে, বাবর নামা কার লেখা? ঠিক আছে, আনসার হচ্ছে কি? বাবরের লেখা। এরপরে বন্ধুরা সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? বন্ধুরা এটা বিশাল ইম্পর্টেন্ট। সুলতানি যুগের আকবর বলা হয় কি? ফিরোজ শাহ তুগলক। তাহলে ফিরোজ শাহ তুগলক তাকে বলা হয় কি? সুলতানি যুগের আকবর। ঠিক আছে, আর একটা প্রশ্ন এভাবে আছে বন্ধুরা, যে কাশ্মীরের আকবর কাকে বলা হয়? জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন নামে একজন লোক আছেন, তাকে বলা হতো কি? কাশ্মীরের আকবর। আর একটা আছে কি? বাংলার আকবর কাকে বলা হয়? সেটা হচ্ছে বাংলার আকবর বলা হয় ফজলুল হক। ঠিক আছে, এটা মনে রাখবেন, ফজলুল হককে বলা হয় বাংলার আকবর। আর কাশ্মীরের আকবর জয়নুল আবেদিন। সুলতানি যুগের আকবর বলা হয় ফিরোজ শাহ তুগলক। তাহলে এই আকবর দিয়ে প্রশ্ন আছে অনেকগুলো, একটু মনে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, এরপরের প্রশ্ন বন্ধুরা দেখুন 200 নম্বর প্রশ্ন কী বলেছে? পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়? এটা বিশাল ইম্পর্টেন্ট বন্ধুরা। পানিপথের 3টা যুদ্ধ হয়, মনে রাখবেন। তো প্রথম যুদ্ধ হয় 1526, এটা মনে রাখবেন। তারপর দ্বিতীয় যুদ্ধ কত? 1557। তারপরে হয় 1761 হবে। ঠিক আছে, তো তৃতীয়টা আমার ভালোভাবে মনে নেই। তো প্রথমটা মনে রাখবেন 1526 খ্রিস্টাব্দে, দ্বিতীয়টা 1557। আচ্ছা, পানিপথের যুদ্ধ 200 নম্বর গেল। এবার কি 202 নম্বর কী বলেছে? বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতাকে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ, তিনি বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা। এরপর কি হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতাকে বন্ধুরা? আলাউদ্দিন হোসেন শাহ। তাহলে হোসেন শাহ বংশ, আলাউদ্দিন হোসেন শাহ। ঠিক আছে, এখানে শাহ আর শাহী দুটো একই কথা। ঠিক আছে, বাংলার আকবর কাকে বলা হয়? হোসেন শাহকেই বলা হয় বাংলার আকবর। তাহলে বাংলার আকবর কাকে বলা হয়? হোসেন শাহকে। ঠিক আছে, একটু আগে আমি বললাম যে আকবর দিয়ে অনেকগুলো কোশ্চেন আছে, তাহলে হোসেন শাহ তাকে বলা হয় কি? বাংলার আকবর। 204 নম্বর কোশ্চেন, ছোট সোনা মসজিদ কে তৈরি করেন? এটা হোসেন শাহ বন্ধুরা, ছোট সোনা মসজিদ। 1 নম্বর কোশ্চেন, বড় সোনা মসজিদ কে তৈরি করেন? নসরত শাহ। তাহলে বড় সোনা মসজিদ ও কি? কদম মরসুল কে তৈরি করেন? এটা নসরত শাহ। ঠিক আছে, তাহলে 205 গেল। 206 নম্বর কোশ্চেন কি বন্ধুরা? আদিনা মসজিদ কে তৈরি করেন? এটা কিন্তু বন্ধুরা অনেকবার পরীক্ষা এসছে, যে আদিনা মসজিদ তৈরি করেন সিকান্দার শাহ, মনে রাখবেন। এরপরে কি বন্ধুরা দেখুন, এরপরে 207 নম্বর কোশ্চেন। 207 কি বলেছে? 1 লাখি মসজিদ কে নির্মাণ করেন? তাহলে 1 লাখি মসজিদ নির্মাণ করেন নসরত শাহ। তো এই চ্যাপ্টারটা একটু কঠিন আছে বন্ধুরা, এই নসরত শাহ, সিকান্দার শাহ একটু মনে রাখার ট্রাপ আছে। যাই হোক, একটু কষ্ট করে দেখে নেবেন, কারণ পরীক্ষায় কিন্তু এগুলো আসে। আর যেটা বেশি আসে সেটা আমি বলছি বন্ধুরা, যেমন আদিনা মসজিদ প্রচুর এসছে, ছোটো সোনা মসজিদটা বেশি আসে। আচ্ছা, এবার কি 8 নম্বর, 208 নম্বর কি? বাহমানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা? হাসান গঙ্গু বা হাসান খাঁ বা বাহমান শাহ। এর 3টা নাম বন্ধুরা, যে কোনো একটা অপশন আসতে পারে। যে বাহমানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হাসান শাহ বা বাহমান শাহ, আবার বলতে পারে হাসান খাঁ। আপনি 3ভাবেই মনে রাখবেন। 209 নম্বর কোশ্চেন, বাহমান বংশ প্রতিষ্ঠা হয় কবে? 1347 খ্রিস্টাব্দ। তাহলে আমাদের ভারত স্বাধীন হয় কি? ভারত স্বাধীন হয়ে হচ্ছে 1947 সালে। আর কি? বাহমানি বংশ প্রতিষ্ঠা হয় কি? 1347 সালে। এভাবে তুলনা করে মনে রাখতে পারেন। 210 নম্বর কোশ্চেন, বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠাতা হয় কবে? তাহলে প্রতিষ্ঠা হয় হচ্ছে 1336 খ্রিস্টাব্দে, মনে রাখবেন। ঠিক আছে, 1336 খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। ঠিক হলো। আচ্ছা, 211 নম্বর কোশ্চেন কি? কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন? তুলুক বংশের রাজা ছিলেন কৃষ্ণদেব রায়। তাহলে কৃষ্ণদেব রায় তিনি হচ্ছে তুলুক বংশের রাজা ছিলেন। ঠিক আছে, এরপরে প্রশ্ন কি বন্ধুরা? যে আরবিরু বংশের প্রতিষ্ঠাতা কে? তাহলে আরবিরু বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কি? তিরুমল। ঠিক আছে, 213 নম্বর কোশ্চেন, সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? নাকি বলছে সঙ্গম বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? দ্বিতীয় দেবরায়। ঠিক আছে, 214 নম্বর, চৈতন্যদেব কার কাছে দীক্ষা লাভ করেন? তাহলে এটা বিশাল ইম্পর্টেন্ট, চৈতন্যদেব গুরু ঈশ্বরপুরীর কাছে দীক্ষা লাভ করেন। 215, চিরাগি দিল্লি বা দিল্লির আলো কে ছিলেন? দিল্লির আলো ছিলেন নিজামুদ্দিন আউলিয়া। তাহলে এটা একটু কঠিন নাম আছে বন্ধুরা, নিজামুদ্দিন আউলিয়া চিরাগি দিল্লি বা দিল্লির আলো এই নামে পরিচিত ছিলেন নিজামুদ্দিন আউলিয়া। গেল 215। এবার 216 নম্বর কোশ্চেন কি? কাশ্মীরের আকবর বলা হয় কাকে? আমি একটু আগে বলেছিলাম বন্ধুরা, এই কাশ্মীরের আকবর কাকে বলা হয়? অ্যান্সার কি? জয়নুল আবেদিন। এখানে জয়নাল আবেদিন লেখা আছে, তো জয়নুল এই কথাটি কিন্তু থাকে। ঠিক আছে, একটু ইংলিশ থেকে ট্রান্সলেশন করা, যার জন্য একটু উচ্চারণের ডিফারেন্স আছে বন্ধুরা। বাবরের পিতার নাম কি? ওমর শেখ মির্জা। একটু আগে আমি বললাম বাবর কে ছিলেন? মোগল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর। ইনি ইব্রাহিম লোদির সঙ্গে যুদ্ধ করে মুঘল বংশের সূচনা করে, মনে রাখবেন। এবার কি বন্ধুরা? তালিকোটার যুদ্ধ 1700 আর 1565, মনে রাখবেন। তালিকোটার যুদ্ধ হয় হচ্ছে 1565 খ্রিস্টাব্দে। তো এই তালিকোটার যুদ্ধটাও কিন্তু পরীক্ষায় বন্ধুরা মাঝে মধ্যেই আসতে দেখা যায়। দেখো, এই ছিল কত? 218 নম্বর প্রশ্ন। এর পরবর্তী দেখুন বন্ধুরা, তাহলে দেখুন বন্ধুরা, আজকে লাস্ট দুটো কোশ্চেন, যে 19 নম্বর 219 নম্বর কোশ্চেন কী আছে? যে আকবর কবে জিজিয়া কর তুলে দেন? তাহলে আকবর জিজিয়া কর তুলে দেন হচ্ছে
কত 1568 খ্রিস্টাব্দে। তাহলে এর আগে আমি বলেছিলাম যে আকবর জিজিয়া কর তুলে দেন, তাই না? যখন একটা প্রশ্ন ছিল যে জিজিয়া কর কে বসান, অ্যান্সার ছিল ফিরোজ শাহ তুগলক। সেই জিজিয়া কর সম্রাট আকবর এসে আবার কী করেন, তুলে দেন। ঠিক আছে, আচ্ছা এবার কি 220 নম্বর কোশ্চেন কী বলছে, দিন ই ইলাহি কে চালু করেন। তাহলে বন্ধুরা এটাও কিন্তু বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, জিজিয়া করটাও ইম্পর্টেন্ট, আবার দিন ইলাহি এটাও ইম্পর্টেন্ট। তাহলে দিন ইলাহি কে চালু করেন, সম্রাট আকবর। দিন ইলাহি কী ছিল বন্ধুরা, দিন ইলাহি ছিল একটা ধর্মীয় বিষয়। ঠিক আছে, তো সম্রাট আকবর তিনি সেই ধর্মীয় বিষয়ের কি বিষয় সম্পর্কে আলোচনা করতেন সমস্ত ধার্মিক লোকজনদের নিয়ে। ঠিক আছে, একটা ধর্মীয় আসর বসাতেন, সেটি বন্ধুরা দিন ইলাহি নামে পরিচিত। ঠিক আছে, তো যাই হোক এটা কত সালে হয় এটা মনে রাখবেন, 1700 বলছি, এটা হচ্ছে 1582 খ্রিস্টাব্দে। তাহলে দিন ইলাহি সম্রাট আকবর প্রবর্তন করেন, এটা হচ্ছে 1582 খ্রিস্টাব্দে, মনে রাখবেন। আর নেক্সট কি বন্ধুরা, নেক্সট আমি আর একটা পার্ট নিয়ে আসবো, মনে রাখবেন এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের জিকে থেকে বাছাই করা জিকে নয়, এটা হচ্ছে বন্ধুরা ইতিহাসের চ্যাপ্টার ওয়াইজ জিকে। ঠিক আছে, আমি চ্যাপ্টার ওয়াইজ নিয়েছি এটা। তো এগুলো পরীক্ষা আসে না সেটা না, এগুলো পরীক্ষা আসে অনেকবার, এগুলো থেকেই পরীক্ষা এসেছে। তো আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে এগুলো কিন্তু নিয়ে নিই। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে যেগুলো হচ্ছে এখানে আমি 500 জিকে দেওয়ার কথা আছে, তো সেই পার্টটা কিন্তু বন্ধুরা আলাদা। ঠিক আছে, এটা শুধু ইতিহাস থেকে আমি নিচ্ছি। ঠিক আছে, তাহলে এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনি একটু নতুন থাকলে যারা কী করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা পুরনো আছেন, যারা রেগুলার দেখছেন, তারা কী করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে পারেন। যদি ভালো লাগে, ভালো না লাগলে কিছু করার দরকার নেই। ঠিক আছে, ডিসলাইক দিয়ে দেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধুরা।